বিশ্বাস, নাবিশ্বাস যে ছেড়ে দে আমাকে দে বাঁচি অবস্থা। সাধারণত বিপ্লবকে মানুষ স্বাগত জানায়। সব মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে মানুষ স্বাধীনতা উপভোগ করে। নতুন তারা শ্বাস ফেলতে পারে। এখন তারা উল্টা। আপনাকে যদি কোনো আন্দোলন, কোনো সকল বিপ্লব, আদৌ যদি বিপ্লব হয়, সেই বিপ্লবে তো মানুষের মুখে হাসি দেখবেন, খুশি থাকবেন, ভীতিহীন দেখবেন। এখানে আমরা উল্টো দেখতেছি। এখানে আমরা দেখেন আপনি খোদ বিপ্লবীরাই তাদের চেহারায় দেখেন আপনি, তারাই ভয়ে আছে। কারণ কোন লোভ যেখানে লোভ থাকে সেখানে বিপ্লব থাকতে পারে না। লোভের সাথে বিপ্লবের সম্পর্ক নাই। আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সিনিয়র ছিলেন, যারা সরাসরি এরশাদ বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, একজনকে এমপি ইলেকশন করেছিলেন তখন? করেননি। ওই সময় একজন এমপি ইলেকশন করার স্বপ্নও দেখেননি। তারা ৯০-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে, গণ আন্দোলন ঘটিয়ে তারা বিদায় নিয়েছে। সিনিয়র রাজনীতিবিদ তারা রাজনীতিতে যুক্ত হয়েছিল। এখন আমরা কি দেখতেছি? আমার ভাবির পোলারা আন্দোলন করেছে। ভাবির শালাদের এখন শালা, সম্বন্ধী, কাজের বেটি এদের নির্বাচন করা বাদ আছে। ওই যে সান্ডা মাহফুজ নামে যে একটা ভাবির ছেলে আছে আমার, ভাবির পোলা, যারা গাল ফুলে ফুটবল হয়ে গেছে, পেট ফুলে পেট ফুলে মোটামুটি আ দুম্বা হয়ে গেছে। সে ভাবির পোলা সান্ডা মাহফুজ বলতেছে, "আমি তো বিদেশে চলে যাবো। আমি তো নির্বাচন করব না।" পরক্ষণেই খবর দেখি তার ছোট ভাইয়ের ইলেকশন করাবে। মানে এই যে মোহ, এই মোহ রাজনীতিতে বিপ্লবে তো মোহ থাকলে হবে না। তারা যার সুবিধা নেওয়ার তারা নিয়েছে। আবার অনেক আমার ভাবির কন্যারাও বলেছে, তারাও নির্বাচন করবে না, বিদেশে চলে যাবে। কেউ বলেছে নির্বাচন করবে। আপনি দেখেন ৩৬ দিনে কোন দিন রাজনীতিবিদ হয় না। একটা মায়ের পেটে সন্তানও জন্ম নিত একটা শিশু জন্ম নিতে সদ্য ভূমিষ্ঠ শিশু হইতেও ৯ মাস সময় লাগে। এরা ৩৬ দিনের রাজনীতিবিদ, কেউ ১ সপ্তাহের রাজনীতিবিদ, কেউ জুম্মায় ১ জুম্মার রাজনীতিবিদ। তারা হয়ে গেছে এখন জাতীয় নেতা। তার জন্যই দেখবেন এরা সকালবেলা বিএনপির কোলে, বিকেল বেলা জামাতের কোলে, সন্ধ্যাবেলা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কোলে, আবার রাতের বেলা এম্বাসির কোলে গিয়ে বসে। কারণ তাদের কোনো ভিত্তি নেই। আপনি যে আন্দোলনের কোনো আদর্শ থাকে না, সে আন্দোলনে তো ভিত্তি থাকবে না। এরা আসছিল চাকরি নিতে। চাকরি নিতে এসে আমি আপনার চ্যানেলে আসলাম কথা বলতে, ইউটিউব চ্যানেলে। এখন আমি যদি টিভির চ্যানেলের মালিক হয়ে যাই, আমি তো পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো। বিষয়টা এরকম। তারা আসছিল চাকরি নিতে। যেমন আমি আপনার এখানে আসছি কথা বলতে। কথা বলতে আসছে যদি আসলে যদি আমি টিভি চ্যানেলের মালিক বনে যাই, আমার মুই কি হুনুরে ভাব চলে আসবে। তারপরেও আমার যেহেতু একটা ম্যাচুরিটি আছে হয়তো নাও আসতে পারে। কথার কথা। কিন্তু আসার সম্ভাবনাই 95%। আর এরা তো হলো দুধের বাচ্চা। এদের হাতে আপনি যা দিয়েছেন ক্ষমতা, ওরে বাপরে বাপ! একটা চাকরির বয়স নির্ধারণ করতে আসছে। চাকরি পাবে কিনা জানতো না। চাকরি নিতে এসে তারা ক্ষমতার অংশ হয়ে গেছে। তারা মন্ত্রী হয়ে গেছে বা মন্ত্রী সমান মাদ্রাসা এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেমন মাদ্রাসা সমমান, শিক্ষা সমমান, এরকম এরা মন্ত্রী সমমানে মন্ত্রী হয়ে গেছে। শুধু মন্ত্রী হলেও চলতো। এমন মন্ত্রী তারা, এমন ক্ষমতাবান তারা, আমার এই ভাবির পোলারা, এতই ক্ষমতাবান যে তারা ধরাকে সরাজ্ঞান করে। তারা যাহা বলে তাহাই হয়। তারা যাহা বলে তাহাই হয়। যদি সেই কুখ্যাত স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী শাখা চৌধুরী ভাষায় বলতে হয় যে কুত্তায় লেজ নাড়ায়, কিন্তু এদের বেলায় লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখবেন এরা সকালবেলা ডিসি ট্রান্সফার করে, বিকেল বেলা সচিব ট্রান্সফার করে, অথচ এদের আব্বারা চাপরাশি হওয়ার যোগ্যতা নাই একজন সচিবের। কিন্তু তারা এমন কিছু আচরণ করেছে মন্ত্রিত্ব পেয়ে, পাবলিক তো তাদের মুখোশ অর্ধেক পাবলিক খুলে দিয়েছে, তারা নিজেরাও খুলে দিয়েছে। তার জন্য তারা এখন হতাশ। বিশেষ করে স্পেশালি তারেক রহমান আসার পরে তারা বুঝে ফেলছে তাদের চাকরি নাই। যেকোনো সময় তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। নির্বাচন হবে কি হবে না সেটা পরে কোয়েশ্চেন। কিন্তু পাবলিকও বুঝে গেছে এরা কিছুই না। এরাও বুঝে গেছে তারা কিছুই ছিল না। তার জন্যই দেখেন এখন হাদির ওই যে পাকি বাদির ছেলে হাদির ভাই নাকি হাদির দোস্তরদের বলতেছিনি যে হাদিকে ভুলে যাবেন না। মিডিয়া এখনই ভুলে গেছে। এদের মিডিয়া কভারেজ দিয়ে এদের সুপারস্টার বানিয়ে দেওয়া হয়েছে। আসলে তারা সুপারস্টার তো দূরের কথা। ওই যে ছোটবেলা পোলাপানে মফস্বলে গ্রামের ছেলেরা ওই স্টার স্টার সিগারেট খুলতে তাস খেলতো। এমনি মানে চাক্কি খেলতো। ওইটার যোগ্যতা এদের। একটা খোলা সিগারেটের সমান তাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই, পরিচিতি নেই। কিন্তু এদের সুপারস্টার বানিয়ে দিয়েছে। তো এরা তো যেমন ভাবে ফুলবেন তেমনি তো ফেটে যাবে। এরা সেই যে আমরা ছোটবেলায় ক্লাস 4 নাকি 5 এ পড়েছিলাম ইংরেজি গল্পটা।
যে দা ফ্রগ, কোন ক্লাসে পড়ছে এখন মনে নাই। তো দা ফ্রগের মতো গরু দেখে তো রাগে পেট ফুলতেছে। আওয়ামী লীগের সামনে এরা পেট ফুলতেছিল, ব্যাঙের ফুলতে হতে পেট ফেটে গেছে। এরা এখন দুর্নীতি করে হোক, ক্ষমতার ভারে হোক, এদের পেট ফেটে গেছে। তাই এরা বিভিন্ন আশ্রয় খুঁজতেছে, যাদের পেট ফাটে নাই এখন। এরা ভাগবে, কারণ হলো কি জানেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা এখন তাদের অর্জন করেই নাই তারা কেউ। তো এরা কেন থাকবে? এরা ভয়ে যাবে, লোভে যাবে। আপনি দেখেন, যখন শেখ হাসিনা বললেন যে আমি কি রাজাকারের নাতি পুতিদের জন্য কিছু করবে, স্লোগান দিল তারা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা যখন এই স্লোগানটাকে ছাই দিয়ে ধরলাম, আওয়ামী লীগের কেউ কেউ ধরলো, তখন তারা আর একটা কাটপিস জোগাড় করে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। মানে ওখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই হাদি, এই পাকিবাদের পোলা হাদি, যার নামের আগে একটা বিশেষ বিশেষণ আছে, এটা আমি আপনার সম্মানার্থে, আপনার চ্যানেলের সম্মানার্থে উচ্চারণ করতে পারতেছি না। সেই মহিলাদের প্রাইভেট পার্টস হলো যার, তার ট্রেডমার্ক, যার মুখের ভাষায়। সেই হাদি কি বললো যে 24 তো আনাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সে নাকি বাংলাদেশের সুপারস্টার। শুনেন, এই বাংলাদেশ কোনোদিনও মুক্তিযুদ্ধের বাইরের কোনো শক্তিকে গ্রহণ করে নাই, করবেও না। সাময়িক ঝড় এসেছে, তুফান এসেছে, হয়তো কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। আমি মনে করি যা ঘটে ভালোর জন্যই ঘটে। সেই জন্যে হিন্দি উর্দুতে একটা শায়র আছে যে, इंसान की जिंदगी में बहुत उथल पुथल होता है, बहुत गलत भी होता है, लेकिन कभी कभी ये गलत अच्छा भी ला के आते हैं। আমার মনে হয় 5ই আগস্টের যে ভুল, যে ক্ষতি বাংলাদেশে হয়েছে, সম্ভবত সেটা সামনের দিকে অবশ্যই ভালো হবে। তা না হলে আপনি দেখেন ১.৫ বছর হয় নাই, 18 মাস কিন্তু হয় নাই, 16 মাস বা 17 মাস আমার ভাবির পোলারা, আমার ভাবির কন্যারা, আমার ভাবির মাইয়ারা যার যার মতো ভাগা শুরু করছে। মানে জাহাজ না, এদের জাহাজ না ডুবতেই পালানো শুরু করেছে। তাহলে জাহাজ যখন ডুবা শুরু হবে, তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। বাংলাদেশের জনগণ তাদের গ্রহণ করে নাই, পৃথিবীও তাদের গ্রহণ করে নাই। সবাই জানতো যে এদের পরিণতি এই হবে, তবে এত তাড়াতাড়ি হবে। কেউ কেউ বলছে তাড়াতাড়ি হইলো, আমি বললাম না, এই 16-17 মাসই বেশি হয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটি বৃহত্তর দল থাকতে এই সমস্ত এই কি, এদের কি, কিসের সাথে তুলনা করবো? এদের তেলাপোকার সাথে তুলনা করবো, নাকি ওই যে উই পোকার সাথে তুলনা করবো? আমি বুঝতে পারতেছি না। এরা যে 16 মাস 17 মাস ছিল, এটাই আমার কাছে অনেক বেশি। তবে তাদের পতন অনিবার্য ছিল, এটা ঘটবেই, এবং সামনে যে এদের কি পরিণতি হবে সেটা দেখতে পাবে। একটু পিছনে যাই আমরা। আমরা যখন এই ৫ই আগস্টের পরে যখন সরকার ফর্ম করা হচ্ছে, তখন সেনাবাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবং সেনাবাহিনী প্রধান জানলেন এদের সাথে সবচেয়ে ভালো যোগাযোগ হচ্ছে আসিফ নজরুলের। ওই সেনাবাহিনী প্রধান বললেন আসিফ নজরুলকে এদেরকে নিয়ে আসতে। আসিফ নজরুল তাদেরকে নিয়ে আসলো এবং নিয়ে আসার পরে তারা ঠিক করে দিল গভর্নমেন্ট কে কে আসবে না আসবে। তারা একটা ফরমেট দিল। তারপর ইউনূস সাহেব এসে ফরমেট দিলেন। ইউনূস সাহেব এদেরকে নিউ ইয়র্কে নিয়ে গেলেন, মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। সেই ইউনূস সাহেব আজকে তাদের সাথে নাই, এটা স্পষ্ট। আসিফ নজরুল আছে কিনা এটা স্পষ্ট। এইটাকে গোড়ায় গলদ দিয়ে শুরু হয়েছিল এইভাবে? এদের কোনো গার্জিয়ান নেই, এদের কোনো প্যারেন্টস নাই, এদের কোনো উপদেষ্টা নাই, বা উপদেশ থাকতে পারে নাই কেউ তাদের সঙ্গে। ফলে এদের পিছনে, এদের পেছনে কেউ না কেউ তো ছিল। এরা তো কারো না কারো, আমি তো বলি ডক্টর ইউনূসও কিন্তু কিছুই না। সেইখানে কয়েকটি বিশেষ দেশের একটি পরাশক্তির তারা কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই কাজের লোকেরা আবার সাব কামলা রাখছিল আমার ভাবির পোলাদের। আপনি দেখেছেন যে এই 4 তারিখে, 4 আগস্টে আপনি যে মিছিলগুলো দেখেছেন, 3 তারিখ 2 তারিখ মানে তার আগের, আপনি মিছিলগুলো দেখেন তারা কারা, তারা ছাত্র ছিল কিনা? অধিকাংশই তো ছিল শিবিরের মেসের, এদের শিবিরের মেস থেকে আসা। আমরা সতর্ক করেছি, কেউ এটা গুরুত্ব দেয়নি। আপনি দেখতে পারবেন এদের চেহারাগুলো দেখেন, বেশভূষা দেখেন, কথা, এমনকি তখনকার কথা বাদ, এখনই দেখেন, এখনকার বেশভূষাগুলো দেখেন, যে এরা যে কারো কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এরা যদি কাজের লোক হয়ে ব্যবহৃত হইতো তাও একখানে কথা ছিল, এরা কামলা দিছে। এরা কামলা দিয়েছে। বড় কামলাকে ইউনূস সাহেব, আর ওই যে কিছু কামলা ছিল, $29 মিলিয়ন বলা হয়, আসলে 29 মিলিয়ন না 29 বিলিয়ন তা আমরা জানি না।
কারণ সরকার তো আর সব স্বীকার করে না কোনো সরকার। তো ২৯ মিলিয়ন যখন স্বীকার করেছে, $29 মিলিয়ন দিয়ে কি একটি দেশের সরকার পালানো যায়? এত সহজ না তো। যদি পালানো যেত, তাহলে তো বিএনপি বহু আগে আওয়ামী লীগকে সরকার থেকে ফেলে দিত। জামাতের তো ৬ টা ব্যাংক ছিল। এখন তারা ৬ টা ব্যাংক দখল করে আছে। এছাড়াও তাদের ব্যাংক, মধ্যপ্রাচ্যের জাকাত, ফেতরা তো আছেই। সরকার ফেলে দিত। পারে নাই। কেন পারে নাই? $29 মিলিয়ন হয় নাই। অনেক লেনদেন হয়েছে, অনেক হিসাব নিকাশ হয়েছে। সুতরাং এরা আপনি যে কথাটা বললেন যে এদের গার্ডিয়ান ছিল কিনা, এদের গার্ডিয়ান এরা দেখে নাই। অর্থাৎ এরা হচ্ছে সেই পুত্র, সেই কন্যা যারা তার পিতাকে কখনো দেখে নাই এবং কোনোদিনও দেখবেও না। এরা বেঘরে মারা যাবে। কারণ আপনি যখন আগেই বলছি যে কোনো আদর্শ ছাড়া লড়াইটা হবে আদর্শের। এই যে আমি কথা বলতেছি, আমার একটা আদর্শ আছে। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। তাদের জিজ্ঞেস করেন তাদের আদর্শ কি? তারা বলতে পারবে না। ওই একটা শব্দ যোগ করে দিয়েছে ভারতীয় আধিপত্যবাদ। এ বদমাইশি মানুষ বুঝে। এটা তো দর্শন না। এটা হলো একটা আন্দোলনের অংশ হইতে পারে। যে ভারত আপনার উপরে বা কোন দেশ আপনার উপর আধিপত্য দেখাচ্ছে তার বিরুদ্ধে। এটা তার আদর্শ হইল না। এদের আদর্শ কি? আপনি বলেন। আপনি এনসিপি কে বলেন তার আদর্শ কি? আপনি তথাকথিত এনসিপি, বৈষম্য বিরোধী এবি পার্টি, সিপি পার্টি এদের বলেন তোমার আদর্শ কি? এদের যে আদর্শ তারা দেখিয়ে দিয়েছে, তারা চলে গেছে। ওই যে তারা চলে গেছে ৩০ টি আসন নিয়ে জামাতের কাছে চলে গেছে। আবার কি সুন্দর বলে, আমাদের সাথে তাদের আদর্শের মিল নাই। আমরা একসাথে থাকতে পারি। মানে আদা খাবো, আদার ঝোল খাবো না। বিষয়টা এরকম আরকি। আমরা ২ জনে বিয়াই হব। কিন্তু বলব না, 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 বাড়ি বাইরের সাথে তো আমার আদর্শের মিল নেই। তো আদর্শের মিল নাই তো বিয়াই হইলা কেমনে? বিয়াই তো এমনি হয় না। কারণ চোরে, চোরেই তো মাসতুত ভাই। এক চোরেই তো বিয়ে করে আরেক চোরার শালি। তাই না? চোরে, চোরে হালি, এক চোরা বিয়ে করে আরেক চোরার শালি। এরা যে এই যে শেখ হাসিনা বলেছেন এবং আমরাও বলেছি যে এগুলো সব জামাতি গ্যাং, শিবিরের গ্যাং। এখন প্রমাণ হয়ে গেছে তো। তারা জানে যে বিএনপিতে আসলে তাদের একটা আসনও ছাড় দিবে না বিএনপি। তার জন্য চলে গেছে জামাতে। এমন না কিন্তু কেউ বলতেছে। আসলে তা না। কারণ এরা হচ্ছে ডাইরেক্ট জামাতের সন্তান। তাই জামাতের কোলে উঠে গেছে। এদের অভিভাবক, এদের ছায়া অভিভাবক ছিল হলো জামাত। তার জন্য তো স্লোগান দিয়েছে। তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এদের একটা স্লোগান দেখেন যে তাদের বাংলাদেশের মাটি মানুষের সাথে মিল আছে কিনা। একটা স্লোগান দিয়েছিল তারা শুরুতে বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দিয়েছে। পতাকা বাংলাদেশের পতাকা এনে ৩২ নম্বর জ্বালিয়ে দেয়। মুক্তিযুদ্ধের ভাস্কর্য জ্বালিয়ে দেয়। মুক্তিযুদ্ধের যতগুলো স্মারক ছিল সব ভেঙে ফেলে। এগুলো কারা? আমরা তো এগুলো বুঝি। তো এদের এরা আসলেই ওই এমন বিপ্লব করেছে তথাকথিত, এমন আন্দোলন করেছে যেটার কোনো মা-বাপ নাই। কারণ তারা তো নিজেরাই জানতো না। আপনিই বলেন এদের সাথে এদের যেকোনো আন্দোলনে ৯০ এর গণ-অভ্যুত্থান কারা ঘটিয়েছে আমরা তাদের নেতাদের চিনি। কারা তাদের বিহাইন্ড এ ছিল তাদের সবার নাম জানে। কোনো বিতর্ক নেই। ৯০ এর গণ-অভ্যুত্থানে বিএনপি, সরি ছাত্রদল, ছাত্রলীগ, বাম রাজনীতির যে একটা জোট হয়েছিল তাতে ১৩ জন মিলে ১৩ জন আন্দোলনের নেতৃত্বে ছিল। বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল বিএনপি, আওয়ামী লীগ। কই তখন তো এত অন্ধকার ছিল না বাংলাদেশের জনগণ। এখন এদের জিজ্ঞাসা করেন তোমার নেতাকে যে সান্ডা মাহফুজকে আমেরিকা নিয়ে পরিচয় করে ওকে চিনতো কে? সে কে? ডক্টর ইউনূসই বা কে? যার পাসপোর্ট বিদেশি, যার পাসপোর্ট নাই। এইখানে যারা তথাকথিত যারা ২৪ জন নাকি ২০ জন উপদেষ্টা পরিষদে আসছে। এদের তো ১৭ জন নাকি ১৯ জনের পাসপোর্টই নেই। কারো পাসপোর্ট ৩-৪ টা। তো এদের নিজেরই তো অস্তিত্ব ঠিক নাই। এদের নিজেরই তো পরিচয় নেই। এদের নিজেদেরই তো পরিচয় নাই। সুতরাং যারাই তথাকথিত আন্দোলন করেছে তারা কিভাবে পরিচয় দিবে যে অমুকের কথায় তমুকের কথায় আন্দোলন করেছে? এদের আব্বা যে পাকিস্তান ছিল আমরা দেখেছি। এদের খালু যে তুরস্ক ছিল আমরা দেখেছি। এদের প্রভু যে আমেরিকা ছিল আমরা দেখেছি। দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। কিন্তু এখন তাদের প্রভুরা নিজেরাই দৌড়ের উপর আছে। তাদের খালুরা, তাদের আব্বারা নিজেই দৌড়ের উপর আছে। সুতরাং এরা বুঝতে পারছে এদের আর কোন আশ্রয় নাই। বহু চেষ্টা করেছে ইউনূসকে দিয়ে। এই ১৬ মাস ১৭ মাস বহু অত্যাচার নিপীড়ন করে দেখলো যে না, আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না। তখন তারেক রহমানকে বাংলাদেশে এনে দিল। এনে দেওয়ার পরে যা হবার তাই হলো, এরা বেকার হয়ে গেছে। এদের অভিভাবকের নামও বলতে পারবে না। ওই একটা সবেদন নির্মূলই ছিল হাদির লাশ। সেই হাদির লাশের রাজনীতিকেও বিএনপি গিলে খেয়ে ফেলেছে। মানে জামাতের সব কৌশলের উপরে আচ্ছির উপরে আচ্ছি ধরা আরকি। আচ্ছির উপরে আচ্ছি ধরেছে তারেক রহমান। হাদির হাদির কেস এরা গিলে খেয়ে ফেলেছে। আপনি দেখবেন আর কিছুই থাকবে না। এই নির্বাচনের পরে হাদির নামই কেউ নিবে না। এই নির্বাচনের আগের মানে নির্বাচনের দিনেও কেউ নিবে না। নির্বাচন যদি ১২ তারিখ হয়, যদি হয়, ১১ তারিখ থেকে হাদি বাংলাদেশ থেকে মিশে যাবে। কারণ এটা এতদিন আলোচনা হয়েছে এটাই বেশি। এটাই বেশি। তো এদের যেহেতু অভিভাবক ছিল না, এদের পিতা অর্থাৎ সোজা কথা। মানে এরা এমন পুত্র, এমন কন্যা যে তার বাবাকে চিনে না, যে তার মাকে চিনে না। বলতে পারবেন না আপনি দেখেন। জি। জামায়াতে ইসলামী আমাদের বেশ কিছু সাংবাদিকদের দলে নিয়েছে। বেশ জি। হিন্দু সাংবাদিককে দলে আমরা খুব তাদেরকে ভালো চিনতাম। দলে নিয়েছে। তাদের একজনের একটা টক শো দেখছিলাম আমি আজকে দুপুরবেলা। জি। তিনি
না, না, এই যে এনসিপি যে গেল এখানে, এটা নিয়ে যারা কথা বলছেন তাদের সমালোচনা করে বলছেন জামাতের সাথে আওয়ামী লীগ জোট করেছে, বিএনপি জোট করেছে, নানা পর্যন্ত এটা অপরাধ হবে কেন? এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে হাদির ব্যাপারে যে ইনকিলাব মঞ্চের যে সমাবেশগুলো শুরু হয়েছে, উনি সমাবেশগুলা কে খুব মানে করা হচ্ছে, এগুলো আরো বাড়বে একটা আভাস দিলেন। এবং ৩ তারিখের দিকে নাকি ৩ তারিখের দিকে একটা পরিস্থিতি তৈরি হবে। উনি সব শেষে বললেন, ইলেকশন তো হবে না। উনি হয় না। সমস্ত হবে না। ইলেকশন হবে না। ৩ তারিখের পরে নাকি এটা একটা শেপ নেবে। ইলেকশন হবে না, ওইটার শেপ নেবে আরকি। আপনি কি মনে করেন ইলেকশন হবে? আমরা যখন বলতাম এদের নির্বাচন হবে না তখন না এরাই আমাদের গালাগালি করতো। আমরা যখন বললাম নির্বাচন হবে না তখন এরাই এই যে জামাতের দালালেরাই বলতো এরা তো নির্বাচন হবে না, না নির্বাচন হতে দিবে না। কারণ কারণটা এখানে নিহিত, এটা আমরা বারবার বলেছি। কারণ নির্বাচন হয়ে গেলে ইউনূস সাহেব বেকার, জামাতের আমির বেকার, হাদির হাদির আন্দোলন বেকার, এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং তাদের আর কভারেজ আপনি পাবেন না। বললাম তো, তফসিল ঘোষণা তো হয়েছে, তাতেই দেখেন উথাল পাথাল হয়ে গেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে এদের আপনি খুঁজে পাবেন না। যে লোক এটা বলেছে এরা জামাতের, ওই যে বললেন যে জামাতের টাকা খেয়ে জামাতের পক্ষে প্রপাগান্ডা করতেছে, কাজ হবে না। আমি তো বলেছি, আর সম্ভবত আপনার চ্যানেলও বলেছি, অন্যান্য জায়গায় তো বলেছি যে বিএনপি যখন তালাক দিবে ডাইরেক্ট এই ইউনূসকে আর এই জামাতকে বাইন তালাক দিবে, এদের হাতে কিন্তু খুঁজে পাবেন আপনি। এদের যতই ব্যাংক থাকুক, যতই দাল, যতই পারমাণবিক বোমা, মানে ওই যে কি পারমাণবিক গোবিন্দ পারমাণবিক কে কিনুক, আর যে হিন্দু সাংবাদিক বলেন তারা কিনুক, যতই চরমনায় পীরে হিন্দুদের নিয়ে দৌড়াদৌড়ি করুক, যতই তারা বলুক যে হরে কৃষ্ণ হরে বল দাঁড়ি পাল্লা টেনে তোল, এই সমস্ত ফাইজলামি মানুষ তো বুঝে ফেলছে, রোজা পূজা এখন এক করে ফেলছে। আওয়ামী লীগ যখন মন্দিরে যাইতো, আহা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়াযিম, কুফরি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর তারা যখন যায় তখন ইসলাম পুক্ত হয়। তো এগুলো তো মানুষ বুঝে ফেলছে, সোজা করে ফেলবে একেবারে, তার বুঝান তারের মতো সোজা করে ফেলবে। এই সমস্ত বদামি বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না। বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে, যেভাবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, আইন শৃঙ্খলার পরিস্থিতি ধ্বংস করে দিয়েছে। এরপরেও আবার ওই জামাতি দালাল তো দূরের কথা, আপনি জামাতিকে খুঁজে পাবেন কয়েকদিন পরে। নির্বাচন হোক বা না হোক, বাংলাদেশে কি কি ঘটনা ঘটবে এটা তো ওই সাংবাদিক ওই টাকা খেয়ে বললে তো হবে না। বিএনপির সামনে কি করতে হবে, বিএনপির সামনে কি করতে পারে, এবার দেখবেন নির্বাচন যদি না হতে দেয়, আওয়ামী লীগও চায় না নির্বাচন হোক, কিন্তু এরকম যখন ক্ল্যাশ হবে, আর তো বিএনপির ভেতরে ভেতরে সাপোর্ট দেবে যে নির্বাচন কর, অলিখিত ভাবে দেখবেন আপনি খেলাটা জমে দিবে, জমে যাবে। আর তিনি যে বললেন নির্বাচন হবে না কেন, তারাই তো বলছে ভারতীয় আধিপত্যবাদ নির্বাচন হতে দিচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচন ষড়যন্ত্র ঠেকিয়ে রাখবে, তো এখন নির্বাচন দিতে দিবে না কেন? ও শেষ, মানে তারেক রহমান চলে আসছে, নির্বাচনের নির্বাচনের শখ মিটে গেছে না, কারণ জানে যে জামানত থাকবে না। আমি তো বলেছি বিএনপি আসলে তো জামাতের অস্তিত্ব থাকবে না, কতবার বলেছি, তখন বিএনপি লোক আসতো, ভয় পাইতো, আর জামাতের লোক তো আর ১৪ গোষ্ঠী উদ্ধার করতে গালাগালি করতো। আপনি দেখেন না বিএনপি কয়দিন পর তো আওয়ামী লীগ আসবে, ওই সাংবাদিকরা বললেন, জানি না কার কথা বলছেন, আমি কয়েকদিন যাবত বেশ দূরে ছিলাম মিডিয়া থেকে। শুনেন, ওই সাংবাদিককে বলবেন যে ভাই তাহলে নির্বাচন ঠেকাবে কে, তুমি ঠেকাবা, তোমার বাপ ইউনূস ঠেকাবে, বা তোমার খালু ওই জামাতি সাদা শকুন শফিক ঠেকাবে? এত সস্তা না। তারেক রহমান এই দেশে আসছে কেন? নির্বাচন হওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য না। আওয়ামী লীগও তো, আমরা তো চাই না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক, নির্বাচন তো আমরাও চাই না, এরকম একটা ভুয়া নির্বাচন আমরা চাই না। কিন্তু জামাত এখন পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তাই নির্বাচন ঠেকাইতে সমূহ সম্ভাবনা আছে তারেক রহমানকে মেরে ফেলবে। বেনজির ভুট্টোকে যেমন এই যে জঙ্গি গোষ্ঠী, তারা ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী তারা মেরে ফেলেছে, এরকম তারেক রহমানকে মেরে ফেলে তারা এটা আওয়ামী লীগের ঘাড়ে আর আর আপনার ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা তাদের মানে আখের গোছানোর চেষ্টা করবে। আপনি তার ফলাফল দেখেছেন তো, জননেতারা আসে কারা, জনগণের পাহারা। আমরা দেখলাম বিএনপির জননেতা আসলো সেনাবাহিনী পাহারা। আমরা তো শেখ হাসিনার আগমনও দেখেছি, দেখিনি আমরা? শেখ হাসিনা তো প্রত্যাবর্তন এই দেশে ঘটেছিল, কারণ তার সবচেয়ে ঝুঁকি ছিল তখন বেশি। এখন তো বিএনপি অ্যাবাউট টু পাওয়ার, তারা তাদের ভাষা, তারা এই মুহূর্তে আর্মি লাগবে কেন, বিজেপি লাগবে কেন, তো পুলিশ লাগবে কেন? পুলিশকে তো তারা বিশ্বাস করে না, কারণ পুলিশের উপরে যে অত্যাচার চালিয়েছে বিএনপি জামাত, পুলিশকে তো বিশ্বাস করার কোনো সুযোগই নাই, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো গুলি যে কোনো বিএনপি জামাতের নেতার বুকে চলে যেতে পারে। কারণ যে নির্যাতন করেছে যতই চাপা মারুক, পুলিশ এটা ভুলবে না। বাংলাদেশ পুলিশ
৭১ সালে একবার যে তার উপরে যে বর্বরতা চালিয়েছিল, তারপরে যে বর্বরতাটা চলেছে সেটা ২৪ আগস্টের। এটা তো পুলিশ ভুলে নাই। তারা দেখবে এইজন্য দেখবেন আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, বিজিবি দিয়ে এদেরকে পাহারা দেয়। এসএসএফ নাকি কি আর আমাদের সংস্থা আছে এগুলোতে পাহারা দিয়ে। আমরা দেখলাম তো তারা আগমন দেখলাম না। আর আপনি যেটা বললেন, যে লোকটা বলেছে যে নির্বাচন হতে দেবে না, আমরাই যখন বললাম গালাগালি করলো, এখন তারাই বলতেছে হবে না। আবার আমরা যখন বলবো নির্বাচন হবে না, দেখবেন এরা আবার তখন উল্টা কথা বলবে। এরা কখন কি বলে, এরা পাগল হয়ে গেছে। জামাত কিছুদিন পরেই এই যে এনসিপি যেমন পাগল হয়ে দল ছোট ছোট, কয়দিন পরে জামাত পাগল হয়ে যাবে। যখন এরা তো ভেবেই নিয়েছিল হায় হায় ক্ষমতায় চলে এসেছি, ক্ষমতা তো আনঅফিসিয়ালি নিয়েই নিয়েছি, ইউনূস তো আমাদের ক্ষমতাতে চলে যাবে, অত নাহলে আদেশের না। রাজনীতির ময়দান অনেক পিচ্ছিল, এত পিচ্ছিল যে এইখানে বাপ বেটাকে বিশ্বাস করে না, বেটা বাপকে বিশ্বাস করে না। সুলতান সুলাইমানের মতো যে পৃথিবীর নাকি শ্রেষ্ঠ সুলতান, সেই সুলতান কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তার পুত্রকে মেরে ফেলেছে। তাও এক পুত্র না, ২ পুত্রকে মেরে ফেলেছে। তো ক্ষমতার জন্য যদি কেউ পুত্রকে মেরে ফেলে, কেউ বাপকে মেরে ফেলেছে, কেউ বাপকে বন্দী করেছে, আর জামাতকে চেঁচালায় বিএনপি ক্ষমতায় দিয়ে চলে যাবে, অত নালি তো আদেশের না। তারপরে শেরের উপরে শোয়া শের, বাংলাদেশ আওয়ামী লীগ তো বসেই আছে। কেউ যদি মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ চুপচাপ বসে আছে, তারা প্রকাশ স্বর্গে বাস করে। বাংলাদেশ আওয়ামী লীগে বসে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যার কাম তাদের মতো তারা করতেছে। খেলাটা তো শেষে বিএনপি যদি, আবারও বলতেছি, বিএনপি যদি একশের হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু শোয়া শের। কয়দিন পরে এগুলো জামাত কেমনে সামলাবে? এত সহজ বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে? বাংলাদেশের মুক্তির যুদ্ধের পক্ষের জনগণ, আমি তো বলেছি ওয়াকারের বাবার ক্ষমতা হবে না, তারপর অন্যান্য দেশের, তুরস্কের, পাকিস্তানের বাবার ক্ষমতা হবে না জামাতকে ক্ষমতায় বসানোর। প্রয়োজনে বাংলাদেশের মানুষ বিদ্রোহ ঘোষণা করবে, বিপ্লব ঘোষণা না, বিদ্রোহ করবে, যুদ্ধ করবে। বিএনপি সহ মিলে জামাতকে ক্ষমতায় বসাইতে পারবে না, মানবে না। তা প্রমাণ তো পেতে যাচ্ছেন। তবে এরা নির্বাচন বানচাল করতে আপনার চেষ্টা চালিয়ে যাবে, যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। অবশ্যই এটা চালাবে, কারণ বেকার হয়ে যাবে, সবাই আপনার বেকার হয়ে যাবে। আমার খুব প্রিয় একজন দর্শক সৈকত হাসান, তিনি আপনার উদ্দেশ্যে লিখেছেন, ফরিদ ভাইয়ের ভাবির ছেলে মেয়ে এবং মেয়েদের জন্য কি পরামর্শ আছে ফরিদ ভাই, তাদেরকে একটু পরামর্শ দিক। ভাবির ছেলে মেয়েদের পরামর্শ একটাই আমার, যে তোমরা যদি পারো জাতির কাছে মাপ চাও যে আমাদের চরম ভুল হয়েছিল, যে শাস্তি দিবেন সেই শাস্তি মাইনে নিব। এই কথা বলা ছাড়া তাদের বাঁচার আমি কোনো উপায় দেখতেছি না। তারপরেও বাঁচবে কিনা জানি না। কারণ ইসলামের ইতিহাসে আমরা দেখেছি, প্রফেট মোহাম্মদ যখন বলল যে সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু নাম ধরে ধরে বলল অমুক 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 যদি কাব আর গিলাফের মধ্যে পালিয়ে থাকে, তাকে ছাড়া হবে না। তো তারপরেও বলতেছি যে যদি এরা বাঁচতে চায়, বাঁচতে তো পারার সম্ভাবনা খুবই কম। কারণ পাবলিকের হাত থেকে আপনি কিভাবে রক্ষা করবেন? কিভাবে? ধরেন বাড়ি ভাই, আপনি ক্ষমা করে দিলেন। কথার কথা। আপনার কোন প্রচন্ড ক্ষতি করেছি আমি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আপনার ছেলেও ক্ষমা করে দিল। আপনার ভাতিজা যদি আমাকে ক্ষমা না করে, আপনার ভাগিনা যদি আমার ক্ষমা না করে আমাকে, এমনকি আপনার গ্রামের লোক যদি আমাকে ক্ষমা না করে, তখন ওইটা আপনি কেমনে ঠেকাবেন ভাই? তো তারপরেও এদের আমি পরামর্শ দেব, আমার ভাবির পোলাদের, বহুত কামাইছ। বিদেশে গিয়েও সুখে শান্তি থাকতে পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে কি চিজ, কয়দিন পরে বুঝবা। এখন তো তোমরা খুব সুখে আছো, সেনা ওয়াকারে কাঁধে চড়ে, জামাতের কোলে উঠে, আওয়ামী লীগের লোকজন মারতেছ, হত্যা করতেছ, খুন করতেছ, ধর্ষণ করতেছ, চাঁদা নিতেছ, লুট করতেছ। আওয়ামী লীগদের যেখানে পাইতেছ পেটাইতেছ, মুক্তিযুদ্ধের কথা সন্তান বলে তাকে মারতেছ, মুক্তিযুদ্ধ ৭১-এর কথা বললে তোমরা প্রকাশ্য চর মারতেছ। এই যে যে এই যে তোমাদের বাড়াবাড়িটা চলতেছে, এগুলো তো বেশিদিন বরদাস্ত করবে না জনগণ। এখনো মাপ-টাপ চায়, হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে পারো। ক্ষমা হবে কিনা জানি না। ক্ষমা চাও, ক্ষমা চায়, আর নইলে বিদেশে পালাও। বিদেশে পালাও শান্তিতে থাকতে পারবা কিনা জানি না। বিদেশে পালাইতে হবে। তাছাড়া তোমাদের কোনো আর রাস্তা নাই। হয় পাবলিক তোমাদের পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলবে। এটা আশা করো না যে তোমাদের শেখ হাসিনা আদালতে তুলবে আর ওই বিচারে তোমাদের জেল হবে, আমরা চাই চাই দেখবো। বাংলাদেশ আমরা দেখতে পারি, বাড়ি ভাই দেখতে পারে। আমরাও মেনে নিতে পারি শেখ হাসিনা তো নীলকণ্ঠ পাখি নাকি, তিনি ক্ষমা করে দিতে পারেন, মানলাম। কিন্তু পাবলিক মানবে না। পাবলিক পেটে ভারতে গো বের করে ফেলবে। তাই ভাতিজারা, ভারতের আকাশ বন্ধ হওয়ার আগেই, ওই ১২ তারিখের আগেই তোমরা যারা আছো এগুলো পালাও। একার যেভাবে পারো পালাও। প্রয়োজন হচ্ছে প্রতিদিনই পাকিস্তানের জাহাজ আসতেছে, পানির জাহাজ, ওখানে উঠে তোমাদের আব্বার দেশ পাকিস্তানে চলে যাও। এছাড়া তোমাদের আর বাঁচার পথ দেখতেছি না। আর কোথায় পালাবা? তুরস্কে? তুরস্ক তোমাদের এরদগান খালু আর বেশি দিন ক্ষমতায় নাই, তারা কুর্সি যায়। সুতরাং কোথায় যাবা? ভারতে তোমরা যেতে পারবে না, কারণ ভারতে তোমরা বয়কট করছো। যদিও ভারতেরটা খাই তোমরা চিৎকার চেঁচামেচি বেশি করো। আমার যে দর্শক প্রশ্ন করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার জাতীয় ভাবির পোলা এবং ভাবির কন্যাদের বলে দিবেন, তারা বিয়ে শাদী করে তাড়াতাড়ি যেন চলে যায়। আবার ওই যে আরেক ভাবির পোলা আছে, সে তার শ্বশুরের নাকি কি কোন পদে দিছে, এক বিচারপতি নাকি কোথায় দিছে, তারা সহজনে নিয়ে যায়।
কারণ নইলে ওই আশেপাশের যত টোকায় মোকায় পোলাপান আছে তারা কিন্তু উদ্ধার করে গাছে ঝোলাবে তার শ্বশুরের, এটা বলে দিয়েন। জি, এটা হলো আমার ভাবির পোলাদের প্রতি পরামর্শ। কন্যাদের প্রতি পরামর্শ তাড়াতাড়ি যেন বিয়ে শাদী বাংলাদেশের করে চলে যায়। বাংলাদেশের একটা রাজ পরিবার, ব্রিটিশ নাগরিক তারা এখন, তারা সম্প্রতি বাংলাদেশে এসেছেন। রাজকীয় অভ্যর্থনায় এখানে যা যা হইতে পারে সব নিরাপত্তায় তারা এসেছেন। তাদের যিনি প্রধান ব্যক্তি তারেক রহমান, আর জি। তিনি এটা ট্রাভেল পাসে বাংলাদেশে এসেছেন। মানে তার কোনো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, আইডি নেই, কোনো কিছু নেই। একটা ট্রাভেল পাসে বাংলাদেশে। ট্রাভেল পাসে বাংলাদেশে আসা একটি ব্যক্তিকে ভোটার করা হইল, আইডি দেওয়া হইল, ক্যান্ডিডেটও হয়ে গেছেন উনি এর মাঝে। এর 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 রেজাল্ট গুলা মানে এই যে জামাত তো, জামাত তো এখন তার বন্ধুগুলো দল না। তারাই তো একটু কোর্টে নিয়ে যেতে পারে। উনার আইডেন্টিটিটা কি? উনাকে কিভাবে কি করা হইছে? এটা কি জামাত দাঁড়াতে এই পারে? ব্যাপারে জামাত এই ব্যাপারে খুব ওস্তাদ। জামাত আস্তে আস্তে বিএনপির যে মানে ছাই চাপা যে সমস্ত ঘটনা আছে একটা একটা করে প্রকাশ করবে। যেমন মাহমুদুর রহমানের পাসপোর্ট পাওয়া গেছে তুরস্কের, ওরকম তারেক তুরস্কে। রহমানের পাসপোর্ট বের করবে তারা। বিভিন্ন কিছু তারা আস্তে আস্তে বের করবে। এরা বহু চালাকি করবে, কারণ শ্বশুরবাড়ি খাওয়া আর বালুর চরে হাগা এত সুখ কি জামাত এত সহজে ছাড়বে? এই যে দেখেন, ক্ষমতায় না কোনো দায়িত্ব নাই। অর্থাৎ বিষয়টা এরকম যে আমি বিয়ে করবো, শাদী করবো, কোনো বাচ্চা কাচ্চার খরচ নাই, বউ পোলাপানের খরচ নাই, খালি নিয়ে ঘুরবো আর ঘুরবো। শুধু মনে করেন যে আমি হানিমুনেই করবো, আর কিছু, আর কোনো খরচ শ্বশুর বাড়ির। জামাত তো এই মুডে আছে, মানে শ্বশুর বাড়ির টাকায় শ্বশুরের মেয়ে এনে ঘুরতেছে, তার কোনো খরচাপাতি নাই। তো এই যে যে গরজামাইয়ের মুডে আছে জামাত, এই সুযোগটা তো জামাত ছাড়তে চাইবে না। তাই বিএনপির বিরুদ্ধে তারা বহু রকম চালাকি করবে, বহু রকম বদমাইশি করবে, তারেক রহমানের অনেক পর্দাফাঁস করবে। খুব আমার মনে হয় এই যদি সত্যি সত্যি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে যায়, তখন এগুলো একে অপরের বিরুদ্ধে ইদানিং বিএনপির লোকজন বলা শুরু করছে, যেগুলো আগে আমরা বলতাম জামাত এইটা, জামাত সেইটা, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী দল, জামাত খুন করেছে, ধর্ষণ করেছে, রাজাকার ছিল, আলবদর ছিল। বিএনপি লোকেরাই আমাদের সাথে বেশি তর্ক করতো। আওয়ামী লীগ জামাতের লোক না, কারণ জামাতের লোক তো আসতোই না, কারণ তারা তো জানে সোরেমন পুলিশ পুলিশ, এরা বিএনপির কাঁধে ভর করে আমাদের বিরুদ্ধে তর্ক করতো। এমনকি খোদ বিএনপির লোকজন তার পক্ষ নিত। কিন্তু এখন দেখেন, এই যে বিএনপির আরেক নেতা আমাদের হাবিবুর রহমান, হাবিবুর রহমান, তিনি তো সাইদির পক্ষে এত কিছু বলছেন, কিন্তু দেখেন জামাতেরা তাদের সাথে ফাইট। তো এগুলো লেগে যাবে, লেগে গেলে একজন আরেকজনের পর্দা ফাঁস করতে থাকবে। আর আর আপনি যেটা বললেন যে কি হতে পারে, তা এখানে আমাদের সংঘর্ষ অনিবার্য। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে একটি দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ। মানে কেউ কেউ তো মনে করতেছে যে সিরিয়াতে কিন্তু মানুষ না খেয়ে মারতেছে না, সিরিয়াতে গৃহযুদ্ধ, কিন্তু না খেয়ে কিন্তু মরে না, গুলি খেয়ে মরে। সিরিয়াতে কিন্তু মানুষ গুলি খেয়ে মরে, না খেয়ে মরে না। বাংলাদেশে কিন্তু মানুষ না খেয়ে মারা যাবে যদি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এখানে পুনরায় প্রতিষ্ঠিত না হয়। অর্থাৎ আরো স্পষ্ট ভাষায় যদি বলি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে আবার যদি সরকার গঠিত না হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু দুর্ভিক্ষে থাকবে, গৃহযুদ্ধের মধ্যে কবলিত হবে, কেউ ঠেকাইতে পারবে না। আর জামাত এগুলো চাচ্ছে, জামাত এগুলো চাচ্ছে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে তো হটিয়েছি, শেখ হাসিনাকে তো হটিয়েছি, এটা তারা মনে মনে ভাবতেছে। এখন বিএনপিকে ঠেকাইতে পারলে তো চেলায় ক্ষমতার মসনদে চলে যাবে অফিসিয়ালি। কিন্তু তাদেরও সে স্বপ্ন পূরণ হবে না, কারণ বাংলাদেশের মানুষ এই দেশে যত কিছুই ঘটুক, জামাতকে কোনোদিন বাংলাদেশের মানুষ এই দেশে মেনে নিবে না। এটা কিন্তু সত্য, এটা সত্য। আপনি দেখবেন জামাত ক্ষমতায় আসলে এই দেশে মানবেই না, এই দেশের জন্য মানবে না। আর সেনাবাহিনী ছাড়া রাস্তায় চলতে পারবে না, এদের জোর করে ক্ষমতায় দেয়। আর বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই বিপজ্জনক, আপনি ঠেকাইতে পারবেন না। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আগের মতো এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, সুযোগই নাই। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে এমন কিছু ঘটানো হয়েছে, বাংলাদেশকে দিয়ে এত কিছু ঘটেছে যে এইখানে ভারতীয়, যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করবে এরকম সকল এলিমেন্টস, মানে এমন কোন এলিমেন্টস এখন নাই যেটা বাংলাদেশে নাই। এই যে ভারত যে আমাদের অবিশ্বাস করা শুরু করলো, সে আর কোনোদিনে আমাদের আগের মতো আর ভালোবাসবে না, আগের মতো বুকে টানতে হবে। অর্থাৎ বাড়ি ভাই আমাকে দেখলে যেভাবে জড়ায় ধরবে মনে করেন, এমন কিছু আমি ঘটিয়ে ফেলেছি, আগের মতো তিনি আর সেটা বুকে জড়ায় ধরতেই পারবেন না, চাইলেও পারবেন না, অভিনয় করে করা যাবে না। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছে জামাত, বিএনপি, এনসিপি, ইনকিলাব মঞ্চ, ফিনকিলাব মঞ্চ। জামাত আসলে তো কোনো দল না, এই যে নাম বলে এগুলো মিথ্যা কথা। ওই জামাত জোটে যারা গেছে এগুলো সবই জামাত। আপনি দেখেন জামাত জোটে কি আছে, একটা নাম বলি শুধু,
নেজামে ইসলাম। নেজামে ইসলাম কারা? যারা 1971-এ এই জামাতের দোসর ছিল। আমরা শুধু তো জানি জামাত হচ্ছে রাজাকার আল-বদর। না, নেজামে ইসলাম। নেজামে ইসলামও ছিল রাজাকার আল-বদর। তো ভাই, ভাই চোরে, চোরে আলী এক চোরে বিয়ে করেছে, আরেক চোরের সাথে মিল হয়ে গেছে। তো এরা কারা? দেখবেন এই যে দেশে যে ২ ভাবে মানে ২ টা পক্ষ সৃষ্টি হয়েছে, এখন তো ৩ পক্ষ সৃষ্টি হবে। এরপরে আসবে আওয়ামী লীগ, শেরের উপর সোয়া শের। দেখেন কি ঘটে। তবে আমাদের ভবিষ্যৎ ভালো না। আমাদের আর আগের মতো আমরা স্থিতিশীলতা নাও আসতে পারে দেশে। তো আমাদের চেষ্টা করে যেতে হবে। এটা বলতে পারি। জি। গত পরশুদিন রাত্রে খালেদা জিয়ার মেডিকেল টিম জি, ব্রিফিং করেছিল তারা। খুবই জি, সংকটজনক অবস্থা একটা সময় পার করছেন খালেদা জিয়া এই বলে। এবং আজকে দেখা গেল খালেদা জিয়ার নামে নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে টিপসই নেওয়া হয়েছে। সংকটজনক একটা মানুষ, তার টিপসই নেওয়া হয়েছে। আজকে তিনি আরো ২ টা ঘটনা ঘটছে বাংলাদেশে ইলেকশনকে কেন্দ্র করে। মাহমুদুর রহমান মান্না আগে হাইকোর্ট বলছিল উনি ইলেকশন করতে পারবেন না। পারবেন না। আজকে হাইকোর্ট বলছে পারবেন। আজকে বলছে পারবে। হ্যাঁ, ওই তালিকাটা ১২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ঋণ খেলাপি, উনি যে ঋণ খেলাপি ওই তালিকাটা ১২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আজকে বলতে পারবেন। আজকে আরেকজন বাংলাদেশের খুবই খোঁজখবর রাখেন এমন একটা রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু। তিনি আজকে বলেছেন তিনি নির্বাচন করবেন না। না, এগুলো কিসের ইঙ্গিত আপনি পান? খালেদা জিয়া দিয়ে বলেন। মাহমুদুর রহমান- জি, মাহমুদুর রহমান মান্না ভাইকে বিএনপি ছাড় দিবে এটা আমি একজন কমরেডকে বলেছিলাম, ময়মনসিংহের একজন কমরেডকে। মাহমুদুর রহমান মান্না ভাইকে বিএনপি ছাড় দিতে পারে ঢাকাতে। এরকম একটা কিছু বলেছিলাম। এটা আগেই, অনেক আগেই। মানে ৫-৬ মাস আগে। মাহমুদুর রহমান মান্নাকে পছন্দ করে নাই। কালকেও তো কার সাথে যেন বললাম, কোন চ্যানেলে। মাহমুদুর রহমান মান্না ভাইকে তারা পছন্দ করে নাই যে আমার ২ টা কারণে। একটা হলো তিনি আওয়ামী লীগ করতেন, সাবেক আওয়ামী লীগের। আওয়ামী লীগের না, বড় নেতা, সাংগঠনিক সম্পাদক। যাকে শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে বাংলাদেশে একমাত্র নেতা মাহমুদুর রহমান মান্না ভাই। যিনি যখন বাম রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, তাকে এক নেতাকে ২ বার সংবর্ধনা দেওয়া হয়েছিল। অদ্ভুত ব্যাপার। মান্না ভাই নিঃসন্দেহে ছাত্র রাজনীতির কিংবদন্তি। তার বিতর্ক আসতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু ছাত্র রাজনীতিতে তিনি কিংবদন্তি। মাহমুদুর রহমান মান্না ভাইকে যখন আওয়ামী লীগ, আমার যতদূর মনে পড়ে যে যখন আওয়ামী লীগ তাকে সংবর্ধনা দিল, শেখ হাসিনা বললেন না, মাহমুদুর রহমান মান্নাকে আবার সংবর্ধনা দেওয়া আমি দেব, এবং শেখ হাসিনা দিয়েছেন এবং তাকে দলে নিয়েছেন। একটা পর্যায়ে তাকে সাংগঠনিক সম্পাদক, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের ৩ নাম্বার পোস্ট, মানে আমরা যদি মানে সাধারণ ভাষায় বলি, এত বড় ক্ষমতাধর ব্যক্তি বানিয়েছিলেন। এই কারণে জামাত তাকে পছন্দ করে নাই। দ্বিতীয়ত, মান্না ভাই তো বাম রাজনীতি করে আসলো, তাহলে তাকে কেন পছন্দ করবে? করবে না। তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল মান্না ভাইকে ঠেকিয়ে দেওয়ার জন্য। কিন্তু মান্না ভাইয়ের কালকে সাক্ষাৎকার দেখে আমি বুঝতে পারছি, মানে একটা সাক্ষাৎকার দেখলাম, সেই সাক্ষাৎকার ওইটা মুকুল ভাই আমাকে, আনোয়ার হোসেন মুকুল ভাই আমাকে পাঠিয়েছিলেন। এটা আমি দেখেছি। আমি দেখেই বুঝেছি যে মান্না ভাইকে এই সাক্ষাৎকারের পরে তাকে ছেড়ে দিতে হবে। তার নইলে ৫০ কোটি, কত ৩৫ নাকি ৪০ কোটি টাকা তার ঋণ খেলাপি হিসেবে আছেন মান্না ভাই। কিন্তু ৭০০ কোটি টাকার একজন লোককে নির্বাচন করতে দিতে হচ্ছে, তাকে দিবে না। এটা কিভাবে সম্ভব? এগুলো তিনি প্রশ্ন করেছেন। আরো আমরা বিভিন্ন লোকজনের সাথে কথা বলেছি। আমরা তখনই বুঝতে পারছি এটা উঠে যেতে বাধ্য হবে। নাহলে এটা আন্দোলন হবে। আমার ধারণা বিএনপি এই ব্যাপারে তাকে তার সাপোর্টে ছিল, বা তারেক রহমান যে শক্তি নিয়ে তিনি তারেক রহমানের দেশে ঢুকেছেন, তারা এটা হ্যান্ডেল করেছে। যার জন্য মাহমুদুর রহমান মান্না ভাইকে ওটা স্থগিত করতে আবার বাধ্য হয়েছে। অথচ মান্না ভাই খুব আক্ষেপ করে বলেছেন যে আমার সাথে মানে এমন আচরণ করতেছিল ব্যাংক এবং আইনের লোকেরা, যেটা হাস্যকর। তো এটা তুলে দিতে তারা বাধ্য হয়েছে। এটা অবশ্যই এটা আমি পজিটিভ মনে করি। মান্না ভাইয়ের ইলেকশন হওয়া, যদি ইলেকশন হয় আর মান্না ভাইয়ের, এটা পজিটিভ মনে করি। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেগুলো বললেন যে অঞ্জু ভাই বলতেছে ইলেকশন করবে না। আবার একজন জামাতের এক নেতাকে শুনলাম, ওইটা বোধহয় আপনি পাস করে গেছেন। জামাতের এক নেতা নাকি আমার ভাবির পোলা, কি ওই যে হাসানাত নায়ক ফাসানাত আব্দুল্লাহ, তার সম্মানে নাকি প্রত্যাহার করবে, এরকম শুনলাম। মানে এরা যে কখন কি করতেছে, কখন কি বলতেছে, মানে মানে মোটামুটি এখন একটা বাংলাদেশ এখন চলিতেছে সার্কাস। নির্বাচনী যে সার্কাস, মানে এক এক সময় এক এক কথা। আপনি দেখেন চরমোনাইয়ের সাথে এত বিরোধ ছিল জামাতে, সেই চরমোনাইয়ের সাথে গাইঠা পিরিতি হইলো, আবার এখন দেখি তার সাথে জোটে নাই। অথচ এই জামাত
কে বলেছিল এটা ইসলামের বাইরের দল? ইসলামিক দল না। জামাত যারা করবে, জামাত পৃথিবীতে যে দেশে ক্ষমতায় আসবে, কোনদিনই আর ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হবে না। সেই দলের সাথে আবার জামাতের এই চরমনাই পীর সাহেবের প্রীতি, আবার দেখি জোটে নাই। মানে একেক সময় একেক কথা বলতেছে তারা। তো এটা ঘটতে থাকবে। আরো নাটক শেষ হয় নাই তো ভাই। আমি আপনার চ্যানেলের মধ্যে বলে দিতে চাই, অনেক কিছু জানি। এই কয়দিন হয়তো মিডিয়াতে আমার সামনে ছিলাম না। অনেকেই ফোনে কথা বলেছে। অনেক কিছুই জানি, শুনেছি। ও সার্কাস করবে। যে সার্কাস কখনো হাসবেন, কখনো কাঁদবেন। ঠিক ওই যে আমরা যেগুলো সিনেমা দেখি যে হাসির সিনেমা, কান্নার সিনেমা, সাথে রোমান্স, এগুলো সব ঘটবে। আপনি দেখেন ওই যে আপনার বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আখতারুজ্জামান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, জামাতে চলে গেলেন। সেই রেশ না কাটতে কাটতে কর্নেল ওলি আরেক মহান মুক্তিযোদ্ধা, তিনিও চলে গেলেন জামাতে জোটে। তো এগুলো খেলা আরো ঘটবে। সামনে বহু কিছু ঘটবে, শেষ হয় না, এগুলো তো শুরু। সামনে বহু কিছু ঘটবে, যা আমরা যেমন এই গত এক সপ্তাহে অনেক কিছু ঘটেছে আমরা অনুমান করতে পারি নাই, অনেক কিছু অনুমান করতে পারি নাই, তেমনি আরো কিছু ঘটবে যা আমাদের অনুমানের বাইরে। খেলা দেখতে থাকেন, সার্কাস দেখতে থাকেন। তবে শেষ খেলাটা দর্শকই খেলবে, সার্কাস শেষে দর্শকই দেখাবে। সার্কাসের মাঠে প্লেয়ারেরা থাকবে না। সার্কাসের যারা কুশীলব, সার্কাসের যারা অভিনেতা অভিনেত্রী, হয়তো কেউ থাকবে না, জনগণ চলে আসবে। খুব এটা সমূহ সম্ভাবনা রয়েছে, এটা আমার ধারণা। এবং আমি প্রত্যেক চ্যানেলে বলে আসছি, আপনার চ্যানেলে বলে দেই। আবার একটু আবার কেউ কিছু মনে করবে না যে আমি প্রাউড নিয়ে বললাম না। এটা আমার অনুমান যে বাংলাদেশে এই প্রথম কোনো ঘটনা ঘটবে, নেতা ছাড়া আন্দোলন ঘটবে, নেতা ছাড়া বিপ্লব ঘটবে। এবার ঘটে যেতে পারে, ঘটে যেতে পারে। এবং পরে অবশ্যই নেতৃত্বে থাকবে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই। এটা কিন্তু ঘটে যাবে। যদি এই অবস্থা দীর্ঘায়িত হয়, বাংলাদেশের জনগণ নিজেই বিপ্লবের ডাক দিবে, নিজেরাই সংগঠিত অনেক কিছু ঘটিয়ে ফেলবে। শেখ হাসিনাকে আবার হেলিকপ্টারতে গিয়েছেন, হয়তো তিনি হেলিকপ্টারে না গিয়ে এসে আবার বিমানে আসবেন। সংবর্ধনা তারেক রহমানের হয়েছে, দেখলাম অনেক কিছু দেখাইলো। সংবর্ধনা কাকে বলে, কত প্রকার, কি কি, শেখ হাসিনা আসলে দেখা যাবে। আমি বহু আগেই ভবিষ্যৎবাণী করে রাখছি, বাংলাদেশের শেখ হাসিনার আগমন ঘটবে ঐতিহাসিক। কেউ কেউ বলেছে না না না, পতিত স্বৈরাচার আর কোনোদিন ফিরে আসে না, এটা ইতিহাসে লেখা নেই। আরে ভাই, ইতিহাস ভাঙার জন্য কিছু মানুষ থাকে, তোমরা ইতিহাস খোঁজা। ইতিহাস ভাঙার জন্য কিছু মানুষ থাকে। বঙ্গবন্ধু ইতিহাস ভাঙেই, ইতিহাস শুধু পাকিস্তান ভাঙে নাই, বঙ্গবন্ধু ইতিহাস ভেঙেছে। তার না শেখ হাসিনা, তিনিও ইতিহাস ভেঙে এই দেশে আসবেন। এবং ইতিহাস তো করাই হয় ইতিহাস ভাঙার জন্য। এবং আমি এটা বলেছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো জায়গায় থাকবে না সংবর্ধনা দেওয়ার, একমাত্র টঙ্গীর ময়দান ছাড়া। আমি লিখে দিলাম আপনাকে। এবং 3 দিন, আমি আবারও বলতেছি আপনারে, 3 দিন বাংলাদেশ স্থবির হয়ে যাবে। শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে না। শেখ হাসিনা যেদিন শুধু ঢাকায় নামবে, ঢাকা এয়ারপোর্ট থেকে তো যেতেই পারবে না। কিভাবে যাবেন আপনি? জনগণ রাস্তা ছাড়বে না। শেখ হাসিনাকে হেলিকপ্টার দিয়ে টঙ্গী ময়দানে নিয়ে যেতে হবে। সেইখানে গিয়ে জনগণ তাকে স্বতঃস্ফূর্ত ভাবে, এই সেনাবাহিনী থাকবে না। আবারও বলি, শেখ হাসিনা যেদিন দেশে ফিরবে, এই সেনাবাহিনী থাকবে না, বিডিআর থাকবে না, বিজেপি থাকবে না। জনগণের নেতৃত্বে, জনগণের সহযোগিতায় তিনি সেখানে থাকবেন। আমি বলে দিলাম আপনাকে, এটা দেখতে পারবেন এবং খুব শীঘ্রই করবে। কেন বললাম এটা? ওই যে একটু আগে বলছি যে এখন যারা সার্কাসের ময়দানে দেখতেছেন, হাতি দেখতেছেন, ভাল্লুক দেখতেছেন, ঘোড়া দেখতেছেন, জোকার দেখতেছেন, কিছু জোকারও নামছে, তারপরে একটু নাচে, একটু গায়, আবার সার্কাস দেখায়, এদিক দিয়ে লাভ দেয়, ওদিক দিয়ে লাভ দেয়। জনগণ দেখাবে আর কিছুদিন পরে, দেখতে পারবেন। জি, এটা কি 12 ফেব্রুয়ারি আগে না পরে? এটা ফেব্রুয়ারির পরে ঘটবে, আগে না। ইলেকশন কি হয়ে যাবে না হতে পারবে না? এগুলো তো ইলেকশন হবে না, এগুলো সিলেকশন হবে। আমি এগুলো নিয়ে ইলেকশন নিয়ে ভাবছি না। বাংলাদেশের জনগণ এইগুলো মানবে না। তারেক রহমানকে জামাত ইলেকশন করতে দিবে কিনা সেটা তাদের ব্যাপার। তারেক রহমান ইলেকশন করতে পারবেন কিনা তাদের ব্যাপার। আমি এটা নিয়ে ভাবছি না। কারণ বাংলাদেশের মানুষের আস্থাই নাই। জামাতের উপর তো প্রশ্নই আসে না থাকা। বিএনপিকে ভরসা পাচ্ছে না। বাংলাদেশের জন্য ঠিক এই যে যেমন তারেক রহমান আসার পরে, বা এই যে 16-17 মাস পরে, তারেক রহমান আসার পরের দিনই পরিস্থিতি পাল্টে গেছে না, রাজনৈতিক চিত্র। আপনি আবহাওয়াতেই বুঝতে পারতেছেন। তেমনি তারেক রহমান নির্বাচন বার্তা হোক বা না হোক, বাংলাদেশের আবহাওয়া বদলে যাবে। শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে আসা শুরু করবে, পুরো বাংলাদেশ বদলে যাবে। এটা আমি শুরু থেকেই বলে আসতেছি, যে অডিও না। প্রথমে আমি ভেবেছিলাম এই অডিওটা এআই দ্বারা তৈরি, পরে দেখলাম না, অডিও সঠিক। তারপর আমি বলেছি যে অডিওতেই যদি এই অবস্থা হয়ে থাকে বাংলাদেশের, আপনি দেখেন আওয়ামী লীগের কর্মীরা যেভাবে উজ্জীবিত, শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন, আমি বলেছি তো বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আসতে পারেন। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ইলেকশন করার জন্য আসবেন না, সিলেকশন করার জন্য আসবেন না। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছাবেন
বিপ্লবী সভানেত্রী, বিপ্লবী দেশের বিপ্লবী নেত্রী হিসেবে অথবা প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। কেন বললাম কথাটা? এটা আমি বলি নাই। আওয়ামী লীগের ২-৪ জন আইনজীবী বলেছেন যে, তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ধরে নিলাম তিনি আওয়ামী লীগ করেন, এটা বলবেন। চরমনাইয়ের পীর সভা কিন্তু বলছে। উনি আপনার মতো আমার মতো দাড়ি ছাড়া লোক না, হুজুর মানুষ, টুপিওয়ালা। তিনি বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। যেকোনো মুহূর্তে শেখ হাসিনা আসলে আপনি কি করবেন? সংবিধান অনুযায়ী তো আসবেন। আর আপনি যেটা বললেন, ইন্টারিম গভর্নমেন্ট যদি আর বৈধতা না থাকে তাহলে তো শেখ হাসিনাই থাকবে ক্ষমতায়। হয় তিনি প্রধানমন্ত্রী রূপেই থাকবেন অথবা বাংলাদেশে যে বিপ্লবের খায়েশ জাগছে না এদের,